হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের কানাডা ডে, কানাডার গণমাধ্যমে কানাডা এই অনুষ্ঠানে। আজকে আমাদের 91তম পর্ব। আসলে কানাডা ডে মুখ থেকে আসছে কারণ আমরা সম্প্রতি পালন করেছি কানাডা ডে, সেজন্যই এরকমটা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আমি তার জন্য অপেক্ষায় রয়েছি, তিনি হয়তো শিগগিরই আমার সঙ্গে যুক্ত হবেন। তিনি ছিলেন এই মাত্র, কিন্তু মাঝখানে হয়তো তার ইন্টারনেটটি খারাপ হয়, তাকে এই মুহূর্তে আমি পাচ্ছি না। হ্যাঁ, আবার পেয়েছি, আমি আমি সংযুক্ত করছি। যেটি বলছিলাম, কানাডার 154তম জন্মবার্ষিকী পালিত হলো। 154তম জন্মবার্ষিকী বলতে 1867 সালে কানাডার জন্ম, 1 জুলাই। কানাডা কনফেডারেশন গঠিত হয় 1867 সালে। তো সেই বিবেচনায় কানাডা 154 বছর পার করে 155 বছরে পা রাখলো। তো ধীরে ধীরে বয়স বাড়ছে কানাডার। আমরা সেই জায়গা থেকে আসি। আমি সাইফুল্লাহ মাহমুদ দুলালকে দেখতে পাচ্ছি এবারে। দুলাল ভাই, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ। আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। হ্যাঁ, আমিও সেটি বলছিলাম দর্শকদের যে আপনি ছিলেন আমাদের সাথে, কিন্তু হঠাৎ আমাদের করে একটা দেরি হলো, সকালবেলা থেকে একটু কারেন্টের কিন্তু আমাদের কি করছিল, আচ্ছা। ইন্টারনেটটা সমস্যা করছিল এবং আবারও বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। যাই হোক, হ্যাঁ, কানাডা ডে উপলক্ষে তো ভালো মন্দ দুটোই আছে। না, আমি হচ্ছে আমার বক্তব্য শুরু করার সময় আমি গণমাধ্যমে কানাডা না বলে আমি বলছি কানাডা ডে। আসলে মানে গত কয়েকদিন ধরে তো কানাডা ডে নিয়ে আমরা আছি। আহ ভালো মন্দ মিলিয়ে কানাডা ডে আসলে এবারের গত বছরের মতো, কারণ গত বছরেও আসলে এরকমটাই ছিল। হয়তো এর থেকে আরো খারাপ অবস্থা ছিল, কারণ করোনা ভাইরাস প্রকোপ কি হবে তখনও পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হয়নি। মানুষের জনজীবনে এক ধরনের আতঙ্ক। কিন্তু এবারের কানাডা ডে কিন্তু একটু ব্যতিক্রম। আপনি কি মনে করেন দুলাল ভাই? কারণ আমরা দেখেছি এবারে কিন্তু ভ্যাকসিনেটেড হয়েছে মানুষ, প্রথম ডোজ নেওয়া শেষ কানাডার প্রায় 80% উপরে মানুষের। দ্বিতীয় ডোজও আমি কালকে দেখলাম যে এখানে অন্টারিওতে 40% মানুষ অন্টারিওতে ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। তো সার্বিক অবস্থা কি বলবেন আপনি? ভ্যাকসিনের বিষয়ে পড়ে আসি। আমরা শুরুতে যেহেতু কানাডা ডে নিয়ে আমরা কথা বলছি, কানাডা ডে বলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কানাডার ইতিহাসের একটা অসম্ভব একটা মানে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। কানাডার জন্মদিন, কানাডার স্বাধীনতা, এই কানাডা দিবসের যে আমরা যখন কানাডায় আসি, কানাডার যেটা যেভাবে আমরা দেখতাম পালন হতো, উদযাপন হতো, এবং কানাডা 100 বছর যে মানে কত কোটি টাকা ব্যয় করে উদযাপন করা হয়েছে, 150 বছর। 150 বছর আমরা সেগুলো দেখেছি। সেগুলোর মধ্যে মানে তার প্রস্তুতি ছিল অনেক আগে, প্রায় 10 বছরের। এবং সরকারের একটা বাজেট থাকে, একটা পরিকল্পনা থাকে, প্যারেড থাকে, আতশবাজি থাকে। পুরো ব্যাপারটা সরকারি ছুটির দিনের মাত্রা পরিপূর্ণতায় ভরা থাকে। কোভিডের কারণে গত বছর যেরকম ছিল, এবার একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম এই জন্যই যে এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যদি আমরা আলোচনা করি যাই, তা হচ্ছে যে অতটা কড়া বিধিনিষেধ ছিল না। জি। একটা আতশবাজি ঘটনা ঘটেছে, তারপর পার্টি হয়েছে, ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে না হলেও এটা ক্ষোভও প্রকাশ করেছে কেউ কেউ, যেন এটা করা উচিত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উঠবো, কানাডা যে চাঙা হয়ে উঠছে, কানাডা যে ঘুরে দাঁড়াচ্ছে, তার দৃষ্টান্ত আমি ব্যক্তিগতভাবে নিজে, আমার কার্যালয়টা আমার এটা সেদিন খোলা ছিল, আমি কাজে গিয়েছি। একটা অফিস খোলা ছিল, জি। কারণ চাচ্ছে যে অর্থনৈতিকভাবে চাঙ্গা করা হোক। সেটার সরকারের ছুটির দিন আমাদের কিন্তু অন্য দিন দিয়েছে, অর্থাৎ শুক্রবার দিন সেই ছুটিটা দিয়েছে, আমাদের লং উইকেন্ড বানিয়ে লং দিয়ে উইকেন্ড দিয়েছিল, জি। বানিয়ে দিয়েছে। তো এটা অনেকের জন্য ভালো হয়েছে যে 3 দিন ছুটি পাওয়াতে তারা ঘুরতে যেতে পারে। এবং আরেকটি বিষয় যে একটু শিথিল হয়েছে যেহেতু করোনার কারণে, করোনার বিষয়ে, তো ফলে কানাডা ডেটা ওইভাবে কড়াকড়ি ভাবে এবার করা হয়, মানে পালনও হয়নি, আবার একেবারে বাতিলও করা হয়নি। আর যেটা বললাম যে চাঙ্গা হওয়ার জন্য কানাডা নানান রকম প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা যদি জাস্টিন ট্রুডোর বক্তব্য শুনি কানাডার ডের দিন, তিনি তো দীর্ঘ 1.5 বছর দাড়ি রেখে বা চমৎকার একটা মানে নায়কীয় চেহারা নিয়ে উপস্থাপন হতেন প্রায় প্রতিদিন। আমার কাছে মনে হতো যে আমরা হয়তো জাস্টিন ট্রুডোকে দেখছি কোনো হলিউডের কোনো চলচ্চিত্রের, বিশেষ করে যে
রয়্যাল যেসব চলচ্চিত্রগুলো রয়েছে, অর্থাৎ রাজা বাদশাদের যেসব সিনেমা রয়েছে, ওখানে যেরকম রাজারা বড় চুল, বড় দাড়ি গোঁফ এরকম থাকে, শুধু ওনার ঘোড়াটা ছিল না, আর ওই যে রাজা বাদশাদের পোশাকটা ছিল না। এখনো কিন্তু নায়কের মতো লাগে, এখন কিন্তু হিরোর মতো লাগে। না, আমি বলছি যে তার আঙ্গিকটা পরিবর্তন হয়েছে, তিনি স্বরূপে ফিরেছেন। আমার অভিব্যক্তি হচ্ছে তিনি স্বরূপে ফিরেছেন, তিনি আগে যেরকমটা ছিলেন সেই রূপে ফিরেছেন। আমি একটু জাস্টিন ট্রুডোর কথা যেহেতু আসলো, আমি তার বক্তব্যটা একটু দর্শকদের উদ্দেশ্যে এখানে দেখাতে চাই। কানাডার 154তম জন্মবার্ষিকী পালিত আমরা সংবাদ করেছিলাম, সেখানে দুলাল ভাই আপনি আপনার এই সংবাদ সেখানে আপনি উল্লেখ করেছেন যে করোনার কারণে আগের মতো মনোমুগ্ধকর শোভাযাত্রা, প্যারেড, হইচই, নাচ গান এইসব অনুষ্ঠানের আয়োজন ছিল না। তবে কিংবা সন্ধ্যাবেলা যে সারা কানাডা জুড়ে যেরকম আতশবাজির ফোয়ারা ছিল থাকতো এর আগে, সেটিও ছিল না। কিন্তু ছোট ছোট বিভিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখেছি। আমি একটু জাস্টিন ট্রুডোর বক্তব্যটা এখানে। Hello everyone, happy Canada Day. Today is an opportunity to celebrate our country and everyone who calls it home. But it's also an opportunity to reflect on what we've achieved as a country and what more we have to do. This past year and a half has been difficult. The pandemic has changed our daily lives, taught us hard lessons, and kept us apart. But if this difficult time has taught us all one thing, it's that in times of challenge and crisis, Canadians are there for one another. We've all helped our communities stay safe and healthy. We sat through countless Zoom birthdays and milestones. We put signs up in our windows and banged our pots and pans for our frontline healthcare heroes. I'm tired. It's been a long year. We ordered takeout and shopped local to help our small businesses. Our kids skipped graduations and sleepovers. And following the horrific discoveries of hundreds of children at the sites of former residential schools in BC and Saskatchewan, we all stopped to reflect on the historical and ongoing injustices. And we, as Canadians, must be honest with ourselves about our history. Because in order to chart a new and better path forward, we have to recognize the terrible mistakes of our past. The truth is, we've got a long way to go to make things right with Indigenous peoples. But if we all pledge ourselves to doing the work, we can achieve reconciliation. We can build a better country for everyone. Because Canada's history also shows us that we can do hard things. It's a choice we make, one that Canadians have made time and time again. Now, as we work to finish the fight against COVID-19 and build back better, I know that the same values that Canadians have lived this past year, hope, hard work, kindness, resilience, and respect, will carry us forward. The most important thing we can all do right now is do what we're told to do to help bring this all to an end. Keep our distances, keep positive, and keep life going, and we're all going to get through this. But we don't know when it's all going to be over, but it will someday. So let's try and stay positive. What makes Canada special is not the belief that this is the best country in the world, it's the knowledge that we could be. And until everyone feels safe walking the streets of our communities, until everyone has the same opportunities to succeed, until everyone can live their lives free from discrimination, hatred, and violence, we have work to do. But whether it's ending the pandemic, tackling the climate crisis, standing against intolerance, or walking the path of reconciliation, no challenge we face will be too great if we face it together. We
Unstoppable. Unstoppable. Because the progress we've made as a country didn't happen by accident. It won't continue without effort. So today, as we celebrate this amazing place we all call home and the people we share it with, let's also recommit ourselves to doing the hard work together. Tomorrow, let's tackle our challenges head on so we can build a better future for all. Happy Canada Day, everyone. চমৎকার একটা বক্তব্য, কি বলবেন দুলাল ভাই? মানে এবং মানে ভিডিওর মধ্যে যেভাবে করে ইমোশনালি তিনি কথা বলেছেন, 4.5 মিনিটের মধ্যে শুধু ইমোশনাল না, সেখানে বাস্তব বিষয়গুলো আছে। বিশেষ করে এটি কিন্তু তার সরাসরি বাণী না, এটা একটা মেকিং করা, অর্থাৎ এডিটিং করা, এবং তার বক্তব্য ভিডিওগুলো দেওয়া হয়েছে, ছোট ছোট ভিডিওগুলো দেওয়া হয়েছে, এবং ভিডিওগুলোর মধ্যে এত বেশি মানে প্রাণবন্ত সবকিছু তুলে ধরা হয়েছে। কানাডার এমন কিছু নাই যে ভিডিওর মধ্যে নাই। ছোট ছোট নাই, ধর্ম, বিনোদন, মাল্টিকালচার এবং উৎসব, নাচ, গান, তারপরে কাজ করার বিষয়গুলো, মাঠ, ভ্রমণ, ট্রাভেলের অনেকগুলো বিষয় দেখলাম, পাহাড়ে ওঠা, পানিতে, বনে। এটা চমৎকার ভাবে এডিট করা। শেষটা দেখেন, শেষটা একটা সূর্য উঠছে, হ্যাঁ, শেষ একদম একটা আর্টিস্টিক রিকমিট। তিনি বলছেন যে আমরা আবারও রিকমিট করি, পুনরায় আমরা আবারও শপথ নেই যে আমরা হার্ডওয়ার্ক করবো, এই দেশটাকে আবারও পুনরায় গড়ে মানে যেটা হয় যে ইকোনমি যে অচল অবস্থা ছিল, সেই অচল অবস্থা কাটিয়ে আমরা আরো সচল হয়ে উঠবো, সেই নবসূর্যোদয়টা দেখানো হচ্ছে। নবসূর্যোদয়ের কানাডা ডের মধ্যে যে কথাটি বলছে, এবং তার চেহারা থেকে যে পরিবর্তনটা আসছে, যে ঝরা জীর্ণ সব ফেলে দিয়ে। আপনি যদি দেখেন দুলাল ভাই, 30 তারিখের ভিডিওতে তিনি দাড়ি গোফাচ্ছে, 1 তারিখের ভিডিওতে গিয়ে আমরা দেখি যে আর নাই। অর্থাৎ 1 জুলাইতে দাঁড়ানো, হ্যাঁ, তিনিও প্রাণবন্ত, তিনিও নতুন ভাবে আসছেন। কোভিডকে পাশ কাটিয়ে, কোভিডকে চ্যালেঞ্জ মোকাবেলা করে কোভিডের, তারপর তিনিও নব উদ্যমে এগিয়ে আসছেন। এরকমটা আমার মনে হয় যে জাস্টিন ট্রুডোকে যদি আপনি তার এই যে পরিবর্তনটাকে ব্যাখ্যা করেন, যে 30 তারিখ পর্যন্ত মে মাসের, তার জুন মাসের তার একরকমের চেহারা, 1 তারিখে গিয়ে তিনি অনেক বেশি প্রাণবন্ত। তিনি, আপনি দেখবেন দুলাল ভাই, 1 তারিখের পর থেকে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তিনি হাসপাতালে গিয়েছেন এবং সেখানে হাঁটু গেড়ে আবারও সেই হাঁটু গেড়ে রোগীদের সঙ্গে কথা বলছেন, আমরা দেখেছি তার ছবিতে। তিনি, আমি দেখলাম যে বিভিন্ন স্মল যে বিজনেস ওনার আছে, তাদের সেই বিজনেস গুলোতে গিয়েছেন। এবং কালকে আপনি আমাকে একটা ভিডিও দিচ্ছিলেন দুলাল ভাই, আমি হয়তো এই ভিডিওটিও শেয়ার করবো সবার সাথে, যে তিনি একটা এরকম একটা স্মল বিজনেসে গিয়ে সেখানে আবার সিবিসির সঙ্গে তিনি কথা বলছেন। তা আমি রাষ্ট্রনায়ক হিসেবে, বা তিনি তো সরকার প্রধান, আসলে রাষ্ট্রনায়ক, সরকার প্রধান হিসেবে এই পরিস্থিতিতে সারা বিশ্বের অন্য সরকার প্রধানদেরকে তো আমরা দেখেছি, সেই জায়গায় আপনি কিভাবে মূল্যায়ন করেন জাস্টিন ট্রুডোকে? এর মধ্যে আমি একটু অন্য প্রসঙ্গে বলি। আমি ব্যক্তিগতভাবে আমার প্রিয় নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনে করি। তারপর নেতা হিসেবে আমি মানি জাস্টিন ট্রুডোকে। এবং সেদিন আমার কথা হচ্ছিল রবি ভাইয়ের সঙ্গে, রবিউল আলম, কানাডার 1971 সালে যুদ্ধ করেছেন, তার সঙ্গে কথা হচ্ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, এবং তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন যে শেখ মুজিব কেন ব্যতিক্রম। শেখ মুজিব পৃথিবীর যে নেলসন ম্যান্ডেলা কিংবা আরো বিখ্যাত নেতা যারা মানে এবং গান্ধী পর্যন্ত, নেলসন ম্যান্ডেলা থেকে গান্ধী পর্যন্ত, এরা সরাসরি ভাবে মাঠ পর্যায়ে এই মানে কাজগুলো করেননি। কাজগুলো করেছেন হয়তো গান্ধী তার তত্ত্ব দিয়ে গেছেন, আন্দোলন করেছেন, কিন্তু একেবারে মাটির মধ্যে, মাটির শেকড়ে ওনার এই কথাটা আমার ভালো লেগেছে। আমি সেই কথাটা একটু ট্রান্সফার করে বলতে চাই। জাস্টিন ট্রুডোর যে আবেগ, তার যে জেদ, তার যে কর্মস্পৃহা, তার যে সারাক্ষণ দেশের মাথার মধ্যে যে গিজ করে নানান ভাবে এবং প্রতিটা সেক্টর, এবং যখন যেখানে ঘটনা ঘটে আগ্রহী তিনি সেখানে একেবারে মানে নিজের ফিল করে, নিজের ঘটনা ফিল করে সেখানে চলে যান। তো ফলে তার যে দেশপ্রেমটা সত্যিকার অর্থে, আমরা যদি প্রতিবেশী রাষ্ট্র দেখি বা ইউরোপে দেখি, তার চেয়ে একটু ব্যতিক্রম। এবং তার আগের প্রেসিডেন্টকে যদি মানে প্রধানমন্ত্রীকে দেখি, যে হারপার, উনি কিন্তু নীরব হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন, বা তার যে এই ব্যাপারগুলো ছিল না, একটা আইসোলেটেড ব্যাপার ছিল, একটা মানে এলিট পার্সন ছিল। জাস্টিন ট্রুডো এলিট পার্সন অবশ্যই, তার বাবা প্রধানমন্ত্রী, কিন্তু তার যে মানুষের সঙ্গে মেশার মানবতার দিকগুলো এবং তার যে
ব্যক্তিগতভাবে অনেক বিষয় উদ্যোগ নেন, সেটার সত্যিকার অর্থেই মানে বিরল। যেমন ধরা যাক, কানাডায় সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটছে, বিশেষ করে মানে ধর্মীয় প্রতিষ্ঠানে আদিবাসীদের শিক্ষার নামে যে আহ, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে জাস্টিন ট্রুডোর যে ভূমিকা নিয়েছে, তিনি নিজে ক্ষমা চেয়েছেন, কানাডিয়ানদেরকে ক্ষমা চাইতে বলছেন, এবং তিনি বর্ণবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠে প্রতিবাদ করেছেন, এবং আম, মানে পপকে মানে খ্রিস্ট ধর্মের হ্যাঁ তাকে বলছে যে কানাডায় এসে ক্ষমা চাওয়ার জন্য। এবং শুধুমাত্র কানাডার ব্যাপারে না, যখন আমেরিকার যে ঘটনাটি ঘটলো, হাঁটু গেড়ে পুলিশ একজন কালোকে করে ফেললো, মারলো, সেটার জন্য তিনি কিন্তু হাঁটু গেড়ে রাস্তায় এসে প্রতিবাদ জানাচ্ছেন। শুধু তার তার এই বক্তব্যের মধ্যে আছে যে এভরি ওয়ান কানাডা, কিন্তু তার মধ্যে সে সঙ্গে তার একটা আন্তর্জাতিক বিষয় যুক্ত করেছেন। তার এই মানবতাবোধ শুধুমাত্র কানাডার মধ্যে নয়, কানাডার বাইরেও তিনি ছড়িয়ে দেন। আর যেহেতু আমি এই ক্ষমা চাওয়ার বিষয়টি বললাম, পপ কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমার কাছে এটি ব্যক্তিগতভাবে অসম্ভব আমি খারাপ বোধ করছি, কারণ তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, ধর্মীয় সম্প্রদায়ের একটি শীর্ষ নেতা। তার মানবতা, তার উদারতা আমি কিন্তু প্রমাণ পাইনি। আমার কাছে মনে হয়েছে মুসলিম ধর্মের যে উগ্রতা, তাদের মধ্যে উগ্রতা, তার এই ব্যাপারে মুখ না খোলা মনে হচ্ছে তার এখানে মৌন সমর্থন, বা এই ব্যাপারে তিনি খেপাতে চাচ্ছেন না। প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়েছে। প্রতিক্রিয়া কিভাবে শুরু হয়েছে? ইতিমধ্যে কানাডায় 4টি চার্চ পুড়ে ছাই হয়েছে, এবং আমরা খুব আলোচনা করলাম কানাডা ডে নিয়ে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, উচ্ছ্বাস প্রকাশ করলাম, আতশবাজি জ্বলছে। শুধু আতশবাতি জ্বলেনি, চার্চও জ্বলেছে, চার্চও ভাঙচুর আমরা হয়েছে। আমরা সেই খবরটিতে আসবো দুলাল ভাই, চার্চের সেই খবরটি আমাদের হাতে রয়েছে। আমি একটু, যেহেতু এই প্রসঙ্গে আমাদের আলোচনা হচ্ছে বিশেষ করে জাস্টিন ট্রুডো এবং কানাডা ডে কিভাবে পালন হচ্ছে, এবং এখানকার গণমাধ্যমগুলো সেটা কিভাবে কভার করছে, সেই বিষয়গুলো ছিল। আমি একটু সেই জায়গাতে একটু আবারও যদি একটু আসি এখানে, জাস্টিন ট্রুডোর আরো একটি বক্তব্য আমি সিবিসিতে দেখছিলাম, আপনি আমার সঙ্গে কালকে শেয়ারও করছিলেন, আমি সেই বক্তব্য Question, a challenging question for a lot of people across the country. And let me ask you, how should we be marking Canada Day 2021? Well, I think we've had a very tough year and a half with this pandemic, so a lot of people are looking at getting outside, gathering with loved ones again, and yes, marking the way Canada and Canadians have come together over this past year. But also as we mark Canada Day as a time for reflection, a time for celebration of many aspects of this country, but also recognizing that there are a lot of Canadians, particularly Indigenous peoples, who don't feel like celebrating, who are living through continual traumas from having the grave sites discovered, but also living a present that is continually marked by intergenerational trauma, by the terrible mistakes and efforts of Canadians or Canada in the past to assimilate and eradicate Indigenous culture and languages. So we have to respect and have room for this reflection on how we can and must be an even better country moving forward. This is a personal question, but I hope it's appropriate to both of you. As you speak to your children now about these issues of reconciliation, especially in light of the discovery, the detection of these unmarked graves, how do you handle that? What do you tell them? I think that's a great question, because as parents, and if there are parents listening, as parents, we want to teach the truth to our kids. And I think that one of the toughest things in life is not only to face your own truth, but face your truth as a society and as a country. And we've had very honest discussions with them. And I think that there are a serious way that we should review the way we teach history to our kids, and that always facing the truth, whether it's beautiful or abhorrent, is a very important thing just as a human being. So yes, we've had very important discussions with them, and it is a day for a deep reflection and recognition, and knowing that we all walk together, as brothers and sisters in many ways towards a more equal future in this incredible country. And to impress upon them that we have work to do, all of us.
Yeah, it's about saying, yes, we have a lot of great things in this country. We've worked really hard to build an amazing country, but it doesn't take away from the fact that we have a lot of mistakes in the past that echo into today. And we all have to engage and commit ourselves to making sure that we're part of a better future as well. And that comes to kids stepping up, but it comes to all Canadians stepping up. It comes to governments and institutions and everyone being committed to the hard work of reconciliation and actually being that country that so many of us like to celebrate as an ideal. দোয়াল ভাই যেটি দেখছিলাম আমরা, হুম, আবারও সেই কথাগুলো ঘুরে ফিরে আসছে। তিনি যে বক্তব্য ঘুরে ফিরে আসছে এবং একটু অন্যভাবে আসছে। তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো তিনিও বলছেন সেখানে। এবং আপনি দেখেন যে সিবিএসইর সাংবাদিক যে প্রশ্নটি করছিলেন যে তার বা আমাদের জেনারেশন বা পরবর্তী জেনারেশনের সন্তানরা কানাডাতে যারা বড় হচ্ছে তারা কিভাবে হিস্ট্রিটা জানবে। কারণ এই যে আদিবাসী শিশুদের গণকবর পাওয়ার ঘটনা, 215 জন, পরে আবার 700-750 উপরে 751 জন, এটি তো আসলে কানাডার ইতিহাসের একটা নির্মম অধ্যায়। তো সেই অধ্যায়টি কিভাবে কানাডার আগামী প্রজন্ম জানবে। এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এখানে সোফি গ্রেগরি ট্রুডো, জাস্টিন ট্রুডোর স্ত্রী যদি দেখেন, তিনি বলছেন যে হ্যাঁ, এটি অবশ্যই ওদের জানা উচিত এবং তাদেরকে জানানোর মধ্য দিয়ে তাদের মধ্যে যে বোধটা তৈরি করতে চান, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এরকম একটা সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ তৈরি করতে চান তাদের মধ্যে, সব মানুষের প্রতি সমান আচরণ করে। এই বাচ্চাদের মধ্যে যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, আমি তা দেখেছি যে আমার মেয়ে অর্জিতা, সে আমার সঙ্গে আলোচনা করছিল এই বিষয়গুলো নিয়ে, যে কানাডার যতটা আমরা গর্ব করতে পারি, কানাডার একটা বাতির নিচে যেটা অন্ধকার থাকে সেটা কিন্তু আমরা পাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা যেভাবে সর্বত্র সবসময় বলি যে আমরা ক্যানাডিয়ান, আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি, আমরা কানাডা নিয়ে গর্ব করি, কিন্তু কানাডার এই অজানা অধ্যায়গুলো আমাদের জন্য খুব কলঙ্কের। কারণ একটা তরুণ, একটা কি বলবো, কিশোর উত্তীর্ণ শিক্ষার্থী, তার মধ্যে কিন্তু এই প্রতিক্রিয়াটা জাগ্রত হয়েছে। এবং আমি দেখি যে এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, যে ইসরায়েলের যে ঘটনাটি ঘটেছে, তখন কিন্তু আমাকে না জানি আমার মেয়ে, তারা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে ডাউনটাউনে প্রতিবাদ গেছে। তাদের মধ্যে কিন্তু আমি কিন্তু বলিনি, ফিলিস্তিনিদের পক্ষে তারা প্রতিবাদ জানিয়েছে, প্রতিবাদ করেছে। তো ফলে এই প্রতিবাদগুলো কিন্তু তাদের মধ্যে তৈরি হচ্ছে। কারণ আমি যেহেতু নতুন প্রজন্মের কথা আসলো, যে আমার মেয়েটা কিন্তু আমি কখনো বলিনি যে লেবাননের ঘটনায় কি বলে তুমি ডাউনটাউনে যাও, কিংবা এই যে আমার সঙ্গে এটা শেয়ার করা, এতে কিন্তু আমি মনে করি যে বাচ্চাগুলো বড় হচ্ছে, প্রত্যেকের মধ্যেই এইগুলো প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দিবে। তো ফলে তাদেরকে যাতে, যে কথাটা ডলি বেগম নিয়ে আমরা 2বার আলোচনা করেছি, আবারও আলোচনা করি, যে শিক্ষার মধ্যে একটি কিশোর কি কারণে সহিংস হবে, কিশোর কি কারণে নেতিবাচক দিকে চলে যাবে, তাকে কেন যথার্থ শিক্ষা দেওয়া হচ্ছে না, সেটা পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক দুটোই। তো ফলে ওই যে ব্যাপারটি আমি যে অর্জিতার কথা বললাম, এই অর্জিতারা কানাডার, তারা কিন্তু তাদেরকে ওই বিষয়গুলো তুলে ধরতে হবে, প্রকৃত আড়াল করলে হবে না। ব্যক্তিগতভাবে একটা কথা আমি আবারও বলি, যে বাংলাদেশের কোনো ঘটনা, কোনো ব্যক্তি মারা গেলে আমি তখন সমালোচনা করি, এটা আমার ব্যক্তিগত, অনেকেই পছন্দ করে না, মারা গেছে তাকে ক্ষমা করে দাও, আমি কিন্তু তার পক্ষে নই। তার অপকর্মগুলো, তার কুকীর্তিগুলো, সমাজের ক্ষতিকর দিকগুলো যদি আমরা আড়াল করি, তাহলে ইতিহাস আড়াল করা হবে। তার ত্রুটিগুলো, তার অন্যায়গুলো, তার অপরাধগুলো যদি আমরা তুলে ধরি, তাহলে জানবে যে ওই লোকটাকে আমরা পছন্দ করছি না, ওই লোকটাকে আমরা সমালোচনার ঊর্ধ্বে নয়। তিনি মরে গেছে বলেই বেহেশতে চলে যাবেন বা সে সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন, তা কিছু নয়। আমরা ঘৃণা করব না, কিন্তু আমরা তার কর্মটাকেও তুলে ধরবো। ঠিক একইভাবে আমার ব্যক্তিগতটাও আমি এখানে বলি, যে কানাডার যে ঘটনাগুলো ঘটে, যেমন অন্টারিও 100 কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে, যে আরো আছে কিনা, কোথায় কি আছে, এগুলো জানানো দরকার। এবং প্রতিক্রিয়াটা যেন একটা কি বলবো, সভ্যভাবে হয়, অসভ্যভাবে না হয়। এখন যে ঘটনাটা ঘটছে, যে গির্জা পুরানো হচ্ছে, গির্জা ভাঙচুর করা হচ্ছে, কোন দিন? কানাডার দিন। এটার যে প্রতিহিংসার কিন্তু একটা রূপ, কারা করছে? স্বাভাবিকভাবে ভাবতে হয় আদিবাসীরা করছে, প্রতিপক্ষ যদি হয়, কে করছে? এটার অন্যভাবে
খ্রিস্টানদের প্রতিপক্ষ কে? মুসলিম বা অন্য সম্প্রদায়, তারা কি করছে? এটা তো সে ভূতে করে নাই, পেতনি করে নাই, জিনে করে নাই। আপনি যেহেতু প্রসঙ্গটি আনলেনই, আমি একটু খবরটিও দর্শকদের সাথে শেয়ার করি। এখানে আমরা এর আগে আমরা দেখেছিলাম 4টি গির্জা ভাঙচুর হয়েছে, এবং গতকালকে আমরা দেখছি কানাডা ডেতে, গতকালকে বলতে কানাডা ডেতে 1 জুলাইতে আলবার্টায় 10টি গির্জা ভাঙচুর করা হয়েছে, এবং সেখানকার পুলিশ সেটি জানিয়েছে। দেশটিতে বিশেষ করে ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের ঘটনা এটি আসলে আরো একবার ঘটলো এই আদিবাসী বাচ্চাদেরকে তাদের মরদেহগুলো পাওয়ার পরে। তো সেটিও যেটি আপনি বলছিলেন দুলাল ভাই, যে প্রতিহিংসা পরায়ণ না হওয়া, যেটা ঘটে গেছে সেখানে আসলে এই মুহূর্তে কানাডার কি করণীয়, সেই জায়গাটা তো জাস্টিন ট্রুডোকেও সেই একইভাবেই প্রশ্ন করা হচ্ছিল যে তিনি কিভাবে দেখতে চান এই কানাডার বিশেষত্ব, বা এবং তিনি তার বক্তব্য বলছেন বারবার করে যে আমরা ক্ষমা চাচ্ছি, বা পুরো কানাডাবাসীর ক্ষমা চাওয়া উচিত। এর বাইরে আসলে কি করা যায়? এর বাইরে হ্যাঁ, যেটা দুলাল ভাই আপনি উল্লেখ করলেন যে শিক্ষার জায়গাটা, যেটা ডলি বেগমও বলেছে যে ইতিহাসের অংশ হিসাবে এটি থাকবে, কানাডার পাঠ্যসূচিতে এটি নিয়ে আসা উচিত আদিবাসীদের এই ঘটনা, এবং যারা বাচ্চারা ছোটবেলা থেকে জেনে বড় হোক যে কানাডায় এরকম একটা নির্মম ঘটনা ঘটেছে, এবং তারা যেন নিজেরা সচেতন হয়, বা তারা যেন বর্ণবাদ না হয়, তাদের মধ্যে যেন ওই বিদ্বেষটা না থাকে অন্য জাতি, ধর্ম, বর্ণের মানুষের প্রতি। আমার মনে হয় যে এটি হবে এর এর এটার পাশাপাশি আরেকটা যে জিনিস করার দরকার বলে আমি মনে করি, সেটি হচ্ছে গণমাধ্যম এখন একটি শক্তিশালী ভূমিকা পালন করে। গণমাধ্যমের মাধ্যমে এই জিনিসটাকে তুলে ধরা উচিত যে না, এটা প্রতিহিংসা, এটা অনুচিত, এটা ক্ষতিকর। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে, আমি দেখছি যে যীশু খ্রিস্টের ছবিটার একটা বেদনার্থ ভাঙচুর। হ্যাঁ, আমি প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা জানাই, আমি প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আমার মানে একটা সুন্দর ধারণা আছে। তো ফলে যে কোনো প্রতিষ্ঠান, যখন কোনো মসজিদে আগুন দেওয়া হয়, কিংবা যখন কোরআন শরীফ পড়া হয়, কিংবা যখন এরকম যীশু খ্রিস্টের মাথা ভেঙে দেওয়া হয়, এগুলো কিন্তু একেবারে মনে হয় যেন আমি মানুষ হিসেবে আমার কাছে খুব অপরাধ মনে হয় যে না, আমরা কেন এই কাজগুলো করি। যাতে এই কাজগুলো থেকে বিরত থাকে, এটা গণমাধ্যমের মধ্যে করা উচিত, এবং কঠোর আইন তৈরি করা উচিত। আইন যে যদি কেউ এটা প্রমাণিত হয়, তার শাস্তি বা সাজা গ্রহণ করতে হবে। তো এইগুলো আরো বেশি জোরদার করা উচিত। যেভাবে বলছেন, অন্যান্য গণমাধ্যমের একটি ভূমিকা এখানে আসা উচিত, এবং গণপ্রতিনিধি যারা আছে তাদের নিজেদের এলাকায়, যেমন ডলি বেগম তার এলাকায় ভ্যাকসিন নিয়ে যেভাবে কাজ করছে, বা এখানে নেথালিয়া অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে, একইভাবে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া উচিত। মানে এখন যে কাজগুলো করছে সেটা শুরু থেকে হয় যে এসবগুলো প্রতিষ্ঠানগুলোকে এক নিরাপত্তা দেওয়া উচিত, অন্তত এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এই প্রসঙ্গ থেকে বের হয়ে আমরা একটু ভ্যাকসিন প্রসঙ্গে আসি। দুলাল ভাই, আপনি ইতিমধ্যে দেখেছেন ভ্যাকসিন কার্যক্রম চলছে, এবং আমরা সর্বশেষ যেটি খবর জেনেছি গতকালকে ওন্টারিওতে, অর্থাৎ আমরা যে প্রদেশে রয়েছে ওন্টারিও প্রদেশ কানাডার, সেখানে প্রায় 40% মানুষ তারা ফুললি ভ্যাকসিনেটেড, অর্থাৎ প্রথম ডোজ নিয়েছেন, এবং পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে ডোজ সেটিও তারা নিয়েছেন, এবং এটি দ্রুত নেওয়া হয়েছে, খুব দ্রুত, মানে দ্রুত। এবং আমরা ওদিন দেখলাম যে এখানে টরন্টোর যে ডাউনটাউনে, সেখানে 30,000 লোক একসাথে 27,000 মানুষ, একদিনে 27,000 মানুষ তারা ভ্যাকসিন নিয়েছেন, এবং এটি একটা রেকর্ড। তারা আসলে ওই অনুষ্ঠানটি করেছিলেন রেকর্ডের জন্যই। সিটি অফ টরন্টোর মেয়র জন টরি তিনি ছিলেন উপস্থিত, এবং প্রচুর মানুষ সেদিন উৎফুল্ল নিয়ে তারা ভ্যাকসিন নিয়েছেন, সেকেন্ড ডোজ নিয়েছেন। আমি এখানে আমাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনিও সেকেন্ড ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ভ্যাকসিন, তিনি ভ্যাকসিন নিয়ে সেই ছবি পোস্ট করেছেন। জুয়েল ভাই, এই ট্যাটুটি খেয়াল করবেন, এটি কিন্তু একটি আদিবাসী ট্যাটু। তিনি এখন এরকম একটি আদিবাসী ট্যাটু এখানে হাতে লাগাচ্ছেন। আমি একটু দেখতে হবে ট্যাটুটার নাম কি এবং এটার গুরুত্বটা কি। ধারণা নেই। হ্যাঁ, আমি এটি দেখছিলাম একটা জায়গাতে কেউ একজন লিখেছেন যে এটি একটি আদিবাসী ট্যাটু।
সেটি তিনি ব্যবহার করছেন এবং সেই জায়গাটাতে তিনি ভ্যাকসিন নিলেন এবং ভ্যাকসিন নেওয়ার পরে তিনি এই ছবিটা পোস্ট করেছেন। এর সঙ্গে আরো একটি ছবি ছিল, তিনি শুক্রবারে ভ্যাকসিন নিয়েছেন, নিয়ে তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে, আমি এখানে লিখেছি সেটি সিবিএনে আমরা, যে ভ্যাকসিনস আর আউট পাথ টু বেটার ডেজ, to make sure you get your second dose when you can. I got mine today and I couldn't be more grateful for the healthcare workers who have made this all possible. এবং তিনি শুধু ভ্যাকসিন নিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি একটি ভিডিও বার্তাও দিয়েছেন এরপরে, এবং সেই ভিডিও বার্তায় জাস্টিন ট্রুডো সবাইকে উদ্বুদ্ধ করেছেন যে আমি সেকেন্ড ডোজ নিয়েছি, আপনারা সবাই সেকেন্ড ডোজ নিয়ে নেন যারা এখনো নেননি। ছোট্ট করে সেই ভিডিওটি আমি আবারও আজকে আসলে অনেকগুলো ভিডিও দেখাচ্ছি, কিন্তু ভিডিওর মধ্যে যে বার্তাগুলো রয়েছে সেগুলো খুবই তাৎপর্যপূর্ণ, সেজন্যই দেখানো। Hey everyone, I'm back here at the pharmacy where I got my first dose and just got my second dose. It was easy, it was straightforward, and it's something we all should be doing. It's great that so many people got their first doses, but now it's time to get your second dose. You can't just do this halfway. This is how we protect from the new variants, we protect our loved ones, we keep our health systems from getting overwhelmed, and we get back to normal as quickly as possible. So do like millions of Canadians already have. Sign up for your second dose, get that second shot, and we'll all have a much better summer and fall. খুব চমৎকার করে তিনি বলছিলেন যে সেকেন্ড ডোজ নিয়ে নেন এবং সামনে সামার, ফল এগুলো এনজয় করা সহজ হবে তখন, এবং সেটি আমরা দেখেছি এটা কিন্তু শুরু হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেছে। এনজয়টা, যেমন সিবিসির সঙ্গে যিনি যে বক্তব্যটা দিচ্ছিলেন তারা স্বামী স্ত্রী দুইজনেই, সেখানে কিন্তু মাস্ক পরা ছিল না। এবং কানাডা হেলথ, আপনি দেখতে পাচ্ছেন মানুষজন পেছন থেকে যাচ্ছিল, তারাও দেখতে পাচ্ছিল, তারাও কেউ করছে, কেউ হাত নাড়াচ্ছে, সেটি তারা দেখছিলেন। আপনি দুলাল ভাই, আপনি একটা সংবাদও করেছেন ইত্তেফাকে, আমি দেখছিলাম যে কানাডায় এখন আলিঙ্গনেও বাধা নেই, সেই খবরটি আমি দেখছিলাম ইত্তেফাকে। তো সেখানে কি লিখেছেন, এখানে কি বলতে চেয়েছেন এখানে আপনি? সেটা হচ্ছে যে সামাজিক দূরত্বের মধ্যে কিন্তু মানুষের, যেমন আমরা হাত মিলাতাম না, আমরা হাত দিতাম না, আমরা যে কনুই মিলাতাম, পা মিলাতাম বা দূরত্ব বজায় রাখতাম, কিন্তু এখন এই যে বাধা নিষেধটা, এটাকে একটু করা হচ্ছে, শিথিল করা হয়েছে। মানে কে করছে, যেমন জাস্টিন ট্রুডো একটা বক্তব্য দিয়েছেন যে হেলথ কানাডার প্রতি তিনি মানে একটা ধন্যবাদ জানিয়েছেন এবং সবসময় সেই গুরুত্ব দেন। এবং হেলথ কানাডা থেকে বলা হয়েছে যে আমরা এখন সীমিত আকারে এই সামাজিক সম্পর্কগুলো উন্নয়ন করতে পারি, আমরা উৎসব করতে পারি অল্প পরিসরে, আমরা এখন হাত দিতে পারি, আমরা এখন আলিঙ্গন করতে পারি। এটা কানাডা, হেলথ কানাডা থেকে এটা মানে বিধি নিষেধটা কিছুটা প্রত্যাহার করেছে, হ্যাঁ, মানে সীমিত আকারে। তো এই জন্যই বলা হচ্ছে যে এটা আলিঙ্গনের মধ্যে কিন্তু মানুষের যে আত্মার একটা ভালো লাগার, ভালোবাসার, উষ্ণতার যে ব্যাপারগুলো ছিল, সেটা যেন আবার ফিরে আসছে। যে কথা শুরুতে আমরা বলছিলাম, কানাডা ঘুরে দাঁড়াচ্ছে এবং কানাডা পরস্পরকে জড়িয়ে ধরার, হ্যাঁ, হাত মেলানোর এই বিষয়টি ইঙ্গিত করেছে। এর মধ্যে একটা মানে কি বলবো, আন্তরিকতা, ভালোবাসা, সম্পর্ক এবং সেরে ওঠা, সুস্থতার একটা লক্ষণ বা এই শিরোনামের মধ্যে আছে বলে আমি মনে করি। আমি এই খবরটির আরো বিস্তারিত দেখছিলাম দুলাল ভাই, যেখানে বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন যে কানাডার প্রাপ্তবয়স্ক প্রায় 26% কানাডিয়ান ইতিমধ্যে উভয় ডোজ নিয়েছেন। আমরা দেখেছি 40% অন্টারিও প্রদেশের নিয়েছেন সেকেন্ড ডোজ, আর পুরো কানাডাবাসীর 26% মানুষ ইতিমধ্যে সেকেন্ড ডোজ নিয়েছেন। এবং মানে আমার কাছে গতকালের তথ্যটি আছে, গতকালেরই, যে এ পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়েছে কানাডাতে 4,30,00,000। জুলাইয়ের মধ্যে টার্গেটটি হচ্ছে 6,80,00,000, অর্থাৎ প্রায় পরিপূর্ণ। এবং জুলাই মাসের মধ্যে আমরা মনে হয় আরো, জুলাই মাস আমাদের চলছে, অনেক কিছুই হবে, যেমন দুই দেশের সীমান্ত বন্ধ, এটার মানে তুলে দেওয়া, হ্যাঁ, এবং এখন মানুষ কিন্তু পার্কে যাচ্ছে, মানুষ কিন্তু ভ্যাকেশনে যাচ্ছে, মানুষ কিন্তু লং ড্রাইভে যাচ্ছে, মানুষ কিছু মাছ ধরতে যাচ্ছে, মানুষ কিন্তু ডাউনটাউনে, আমরা সেদিন গেলাম গতকাল না পরশুদিন, সেখানে কিন্তু মানুষের সেই মানে রাত্রে চলাফেরা ব্যাপারটা যেটা নিশ্চিত ছিল বা মন্ট্রিয়ালে, এখন কিন্তু নেই, হ্যাঁ, বা পুলিশেরও এরকম তৎপরতা। এখানে আপনি দেখবেন যে আমাদের কানাডার যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন ডাক্তার তেরেসা ট্যাম, তিনিও বলেছেন যে আপনি যদি পুরোপুরি ভ্যাকসিনেটেড হয়ে থাকেন তাহলে ন্যূনতম ঝুঁকিতে থেকে অনেক কিছু করতে পারবেন। তবে তিনি এটিও সতর্ক করে দিয়েছেন যে ইনডোরের যে জনবহুল স্থান, সেই সব জায়গাতে যাওয়ার ক্ষেত্রে তিনি নাগরিকদের বলেছেন যে আপনারা আরো একবার ভেবে দেখবেন। কারণ কি, এখানেও যেটা বলা হচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্টের যে চতুর্থ ঢেউ আসার একটা
প্রবণতা আছে সেপ্টেম্বরে, হ্যাঁ, এটা বলা হচ্ছে। সেটি বলা হচ্ছে, এবং সেটির জন্য যে ভ্যাকসিন আমরা তো এখনো জানি না আসলে যে ফাইজার, মডার্না বা অ্যাস্ট্রাজেনেকা যেগুলা আমরা ব্যবহার করছি এখানে, সেগুলো আসলে সেই ডেল্টা ভেরিয়েন্টকে রোধ করতে পারছে কিনা বা কতখানি পারবে, কতখানি সক্ষমতা রয়েছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে জনবহুল জায়গাতে একটু সচেতন হয়ে আসলে আমাদের এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা তো কষ্ট করেছি, 1-1.5 বছর ধরে কষ্ট করছি, তো আরেকটু করলে আমার মনে তারপর হয় উসমান, এটার সঙ্গে আরো কতগুলো বিষয় আমরা বলতে চাই, শুধু ভ্যাকসিনের জন্য না। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা, হ্যাঁ, আমি আমার হাত পরিষ্কার করব, আমি নোংরা জিনিসগুলো ধরবো না, ধরার পর আমি মানে আমার নাকে মুখে হাত দেবো না। এগুলো তো শুধুমাত্র ভ্যাকসিনের জন্য নয়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো পবিত্রতা, নিজেকে সুরক্ষা করা, পরিচ্ছন্ন থাকা, ফ্রেশ থাকা। আমার গায়ে ময়লা থাকবে বা আমি অপরিচ্ছন্ন থাকবো, এটা তো হতে পারে না। ভ্যাকসিনের বাইরেও কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে সুন্দর থাকা, সুস্থ থাকা, পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার থাকা, এটা মানে অনিবার্য। তো ফলে যে আমরা হয়ে গেল, ভ্যাকসিন কোভিড চলে গেল, তারপরে আমরা আবার আগের মতো বাংলাদেশের স্টাইলে থুতু ফেললাম যেখানে সেখানে, আমরা সবকিছু ধরলাম, নাড়াচাড়া করলাম। সেটি করা যাবে না অবশ্যই। আমাদের জীবনযাপনের কিছু অনেক কিছু শিখতে পারি, যে আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে হবে। আগে একটা আমি খুব খারাপ ভাবে একটি কথা বলি, এটা শুনতে খারাপ লাগবে, যে অনেকের মুখের কাছে যাওয়া যেত না দুর্গন্ধের কারণে। হ্যাঁ, এটা কিন্তু একটা বাস্তব। কিন্তু মাস্ক পরার ব্যাপারে কিন্তু এই বিষয়টি হচ্ছে যে আমি আরেকজন থেকে নিরাপদ থাকছি, তার মুখের দুর্গন্ধ বা তার যে জার্ম বা তার যে এই সেগুলো থেকে এড়াতে থাকতে পারে। হাত, অনেকে নোংরা হাত আছে, এখন অনেকে প্রশ্ন যে হাত মিলায় না অহংকার করে, কিন্তু আমি তো সেখানে নিরাপদ থাকছি। তো এই নিরাপত্তা আমরা সবসময় থাকতে পারি। ঠিক। আমরা আলোচনা আসলে আরো বাড়ছে, আমাদের আরো বেশ কয়েকটা খবর রয়েছে হাতে, তারপরে আমাদের আলোচনা শেষ করতে চাই। এর মধ্যে দোয়েল ভাই অনেক কষ্টের একটি খবর, সেটি হচ্ছে কানাডায় তীব্র দাবদাহ আমরা দেখতে পেয়েছি ভ্যানকুভারে, ব্রিটিশ কলাম্বিয়াতে, এবং সেখানে প্রচন্ড রকম দাবদাহ, এবং সেই দাবদাহে 500 জন ইতোমধ্যে মারা গেছেন, 500 জনেরও বেশি মারা গেছেন, এবং 700, রেকর্ড সংখ্যক আমি বলবো রেকর্ড তাপমাত্রা আর কি 49.5 বা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। গত 84 বছরের যে রেকর্ড ছিল সেটি ভেঙে গেছে, এবং টানা 3 দিন ধরে 46.5, 47.5, এরপরে আমি দেখেছি 49.5 বা 6 এরকম ছিল। তো মানুষ দিক বিদিক শূন্য অবস্থা, এবং সেখানে হিট স্ট্রোক যেটা আমরা বলছি, এবং সেখানে বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি এই দাবদাহের পরে আমরা দেখেছি তাপদাহ, অর্থাৎ দাবদাহের পরে দাবানল আমরা দেখেছি। দাবানলের কবলে পড়েছে এই ব্রিটিশ কলম্বিয়ারই আরেকটি ছোট্ট শহর, লিটন তার নাম, এবং সেই শহরের প্রায় 90% ঘর বাড়ি আসবাবপত্র যা যা ছিল সেগুলো সব পুড়ে গেছে। মানুষ দিক বিদিক শূন্য হয়ে সেখান থেকে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে, এবং আমি দেখছিলাম যে এই শহরের 90% ছাই হয়ে গেছে পুড়ে। মেয়র তিনিও বলছেন যে এই ভয়াবহ দাবানল থেকে তিনি নিজেকে কোনোভাবে জীবিত বের হয়ে আসতে পেরেছেন, এবং এই জন্য তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তো এটি 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 বিশেষ করে বিবিসির খবরে আমরা দেখছিলাম, সিএনএন এর খবরও দেখছিলাম। এখানকার পুলিশ তারাও বলছে যে আপনারা প্রতিবেশীদের খোঁজ খবর করেন, কার কি অবস্থা, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, তাদের একটু খোঁজ খবর করেন। এটি নিয়ে আমি দেখেছি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বেশ সরব রয়েছেন। গতকালকে তার ফেসবুক পেজেই দেখছিলাম যে তিনি এটি নিয়ে আলোচনা করছেন যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। তিনি ব্রিটিশ কলম্বিয়ার যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, এবং তিনি এখানে লিখেছেন, আমি দেখছিলাম যে I confirm this incident response group this afternoon to address this war, fires and extreme weather conditions in BC. We'll keep working with the province and we are ready to do everything we can to help British Columbians get through this and rebuild. অর্থাৎ রিবিল্ডের কথা তিনি বলছেন, যে লিটন শহর ধ্বংস হয়ে গেছে, এই দাবানল শেষ হয়ে গেলে সেই শহরটাকে আবার কিভাবে নির্মাণ করা যায় সেই বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। তো আমি সরজমিনে রিপোর্টের কথা বলবো। সরজমিন মানে আমি সেখানে না গিয়ে নয়, আমি টেলিফোনের মাধ্যমে আমার ভ্যাঙ্কুভারে যারা বন্ধু আছেন, যারা শোভার্থী আছেন, যারা লেখক আছেন, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি। যেমন আমি একটি পরিবারের কথা জানি, তারা ভ্যাঙ্কুভার থেকে সরে গেছেন, অন্য শহরে চলে গেছেন, কারণ যেহেতু হচ্ছিল তারা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন।
মানে এই থেকে মানে তাপদাহ থেকে বাঁচার জন্য। আবার আরেকজনকে ফোন করেছে, তিনি 82 বছর বয়স, রবিউল আলম। তিনি বলেছেন যে আমরা এখনো 3 দিন যাবত বেসমেন্টে অবস্থান করছি। এই কানাডায় বা আবহাওয়ার কারণে টরন্টোতে যেভাবে ঘর বাড়িগুলো এয়ার কন্ডিশন থাকে, বা সেখানে কিন্তু সেভাবে এয়ার কন্ডিশন নয়। কারণ কানাডাকে ভ্যাঙ্কুভারকে বলা হয় ভূস্বর্গ, সেখানে তাপমাত্রা কিন্তু অনেকটা স্বাভাবিক থাকে। এখন দুর্ঘটনা ঘটছে, তো ফলে সেখানে এসির ব্যবস্থা খুব নেই। এবং যারা মারা গেছে ঘরের মধ্যে, তারা বলছে যে হ্যাঁ, বাইরের তাপমাত্রার চেয়ে ঘরের তাপমাত্রা আরো বেশি ছিল, মানে আগুনের মতো ছিল। তো ফলে বয়স্ক লোক যারা, তাদের মানে নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে যে অনেকেই কিন্তু এই বয়সে বাবা মারা ছাড়া থাকেন, বা হেলথও ভাবতে পারেনি যে এরকম দুর্ঘটনা ঘটবে, যে সরিয়ে নিতে হবে। এটা কিন্তু কানাডার আবহাওয়ার একটি ব্যর্থতা। তারা কিন্তু এই সংকেতটা দিতে পারতেন যে আপনারা সতর্কবাণী দিলে তারা হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে যেত, সন্তানদের কাছে চলে যেত, বা হোটেলে যেত, বা একটা বিকল্প ব্যবস্থা নিত। কিন্তু এই সতর্কবাণীটা দিতে পারেনি বলেই তারা এই ঘরের মধ্যে মানে তাপদাহে অসুস্থ হয়ে মারা গেছে, এবং অনেকে খাবারও পায়নি। বিচ্ছিন্ন কে কাকে খাবার দিতে যাবে, ঘটনা ঘটছিল। তো আমাকে রবিউল আলম বললেন যে তারা ঘর থেকে বের হননি, কয়েকদিন খাবার টাবার নিয়ে একদম বেসমেন্টে ছিলেন, গর্তের মধ্যে লুকিয়ে ছিলেন। তো এই কষ্টের কথাটা আমি তার কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন। এবং তার ভাই বাংলাদেশ থেকেও খোঁজখবর নিচ্ছিলেন, রাশেদুল, তিনি বলছিলেন যে ভাই তাকে চলে আসতে বলেন, আপনি একটু খোঁজ খবর নেন। এই যে উৎকণ্ঠাটা কিন্তু মানে আমাদের বাংলাদেশের মধ্যেও আমি লক্ষ্য করেছি যে তারা অনেকেই এই ভ্যাঙ্কুভার ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। তো ফলে এখানে যে বিষয়টি, আমাদের যখন ফ্রিজিং রেন হবে, আমাদের যখন তাপদাহ হবে, বা আমাদের এখানে যখন স্নো পড়বে, আমাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়। তো আমরা শুধু শীতের সময় শুধু সতর্ক বাণী পাবো, কিন্তু গরমের সময় পাবো না। যেমন ধরা যাক, লিটন শহরটা যে পুড়ে গেল, সেখানে যে দাবানল ঘটবে, এটা কি কানাডার মতো একটা উন্নত দেশের আবহাওয়ার কাছে এই তথ্যটা কি ছিল না, সামান্য ইঙ্গিত ছিল না যে প্রতিক্রিয়া, এটা পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে? একইভাবে আমি আরেকটু সরকারকে সমালোচনা করবো এই কারণেই যে গির্জা যখন পুরা হলো, 4টি গির্জা, তারপরেও তাদের কিন্তু সচেতন হওয়া উচিত ছিল যে কানাডা ডেতে তারা টার্গেট করেছে যে আরো গির্জা ভাঙবে, এবং 10টি গির্জা ভাঙচুর করা হয়েছে। একটি গির্জা, একটি মসজিদ, একটি প্রতিষ্ঠান আমাদের ঐতিহ্য, আমাদের অহংকার, আমাদের ধর্মীয় সংস্কৃতির একটি বিরাট ব্যাপার। এগুলো ভাঙচুর মানে অর্থনৈতিকভাবে ক্ষতি। তো ফলে এই যে আবহাওয়া অফিস, আইন শৃঙ্খলা, বা যারা প্রশাসনের সঙ্গে আছেন, আমি ফেডারেল সরকারের হাতে বাদিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু প্রত্যেকটা প্রভিন্সিয়াল সরকার আছে, সেখানে পৌরসভা আছে, সমাজ কল্যাণ আছে, আইন শৃঙ্খলা মানে পুলিশ আছে, তারা আমার মনে হয় অনেকটা উদাসীন ছিলেন। জি, আমরা একটি খুনের খবর জানতে পেরেছি দোয়েল ভাই, আপনার সঙ্গে আলাপও হচ্ছিল। ব্রামটনে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই খবরটি একটু দিয়ে রাখি দর্শকদের। এবং সে কারণে একজনকে আটকও করা হয়েছে, বিশেষ করে যাকে মারা হয়েছে তিনি ওই লোকের স্ত্রী। পুলিশ ধারণা করছে যে হাজব্যান্ড অর্থাৎ স্বামী তার স্ত্রীকে মেরেছেন। এটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় দেখতে পাচ্ছি কিনা, বুধবার সন্ধ্যায় রাত 9টার দিকে পুলিশ খবর পায় যে ব্রামটনের রোজ রোড এবং টেম্পল হিল রোড এর কাছাকাছি, ডিক্সি রোডের কাছাকাছি, সেখানে এরকম একটি ঘটনা ঘটেছে। 911 কল আসে, তারপরে তারা সেখানে যান এবং গিয়ে দেখেন যে একজন পড়ে রয়েছেন। তার পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করা হয়, তার নাম হচ্ছে দলবীর রান্ধোয়া, বয়স 64 বছর, এবং তাকে খুনের দায়ে তার হাজব্যান্ড জার্নাইল রান্ধোয়া, তার বয়স 64 বছর, তাকে সেকেন্ড ডিগ্রি মার্ডারের জন্য তাকে আটক করা হয়েছে এবং তাকে কোর্টেও পাঠানো হয়েছে। এই খবরটি দেখছিলাম, যেহেতু আমার মনে হচ্ছে যে এটি এশিয়ানদের, আমরা যারা সাউথ এশিয়ান রয়েছে তাদের জনগোষ্ঠীরই, সম্ভবত ভারতীয় হতে পারেন, অথবা কালো কালো মানুষরা কৃষ্ণ বর্ণেরও হতে পারেন সম্ভবত। আমার কাছে যে এটি এই কাগজ আছে, আজকেরই কাগজ, এটা টরন্টো সান, কিন্তু এই খবরটি আছে, এই যে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, এবং সেখানে কিন্তু একটা ছবিও দিয়েছে, আমি সেটাও দেখাচ্ছি, 4 পাতায় বোধ হয়।
এখানে পুলিশের বক্তব্য এবং যে ছবি দিয়েছে তাতে মনে হচ্ছে যে যার ছবিটি এখানে দেখা যাচ্ছে, ও এই যে যাকে হ্যাঁ, খুনের দায় গ্রেফতার করা হয়েছে। তো ফলে এটার মানে এই নিউজটা আমি এখানে শেয়ার করলাম। তো জি। ফলে যদিও আগের ঘটনা ঘটেছে, নিউজটা আজকেই মানে সিবিসিতে বা অন্যান্য কাগজগুলোতে এসেছে। আমরা আলোচনা একেবারে শেষের দিকে, আমরা আলোচনা একেবারে শেষের দিকে দুলাল ভাই। আমরা জাস্ট ছোট্ট একটি খবর দিয়ে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটির স্পন্সর স্যাম রিয়েল এস্টেট টিম, তাদের কানাডা ডে উপলক্ষে একটি আয়োজন ছিল, কানাডা ডে ফটো কন্টেস্ট, এবং এই কানাডা ডে ফটো কন্টেস্টে $100 উপহার ছিল। সেটি উপহারটি জিতে নিয়েছেন ফাহিমা আজাদ। আমরা ফাহিমা আজাদকে অভিনন্দন জানাচ্ছি। তো সেখানে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে চাই আমরা ভিডিও ছবিটা সেরা হলো। আমরা কোন ছবিটা সেরা হলো সেটি একটু দেখানোর জন্য আমাদের আসলে ফেসবুকে যেতে হবে। আমি একটু এখানে যদি সম্ভব হয় দর্শকদেরকে দেখাচ্ছি আমার আমার ফেসবুক। ব্যক্তিগতভাবে একটা আগ্রহ আছে। জি, আমি দেখাচ্ছি এখানে। সুন্দর একটি কানাডা দেখবো। হ্যাঁ, একটু আমি বের করছি ছবিটা, কোন ছবিটা হলো। আসলে ছবিগুলো আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করেছি। আমরা ছবির মূল্যায়ন, ছবিকে আলাদাভাবে মূল্যায়ন করিনি। আমরা যারাই ছবি দিয়েছেন প্রত্যেককেই, যেহেতু লটারির মাধ্যমে করলে যেটা সুবিধা যে এর মধ্য থেকে আমরা একজনকে বিজয়ী হিসেবে নিতে পারি। আমার একটা প্রস্তাব আছে। জি, বলেন। একটা হচ্ছে যে লটারির মাধ্যমে হবে, আরেকটি যারা আয়োজন করে তাদের দৃষ্টিতে সেরা, দুটি পুরস্কার। সেটি হয়তো ভবিষ্যতে আমরা বিবেচনা করে দেখবো যে আমিও পেতে পারি। সেটি আমরা দেখবো সামনে। আমি একটু শেয়ার করি এখানে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি সম্ভবত ফাহিমা আজাদের ছবি, এবং তিনি মেপল লিফ, আমার ধারণা একটি ফলের ছবি, হয়তো গত ফল হতে পারে, গত ফলের সময়কার ছবি, এবং আমরা ম্যাপল লিফ দেখতে পাচ্ছি তার ছবির মধ্যে। এটি আমরা আবার ডিজাইন করেছি, আমাদের স্যাম রিয়েল এস্টেট টিম ডিজাইন করেছে তাদের প্রচারের স্বার্থে। তো অভিনন্দন ফাহিমা আজাদ, আমাদের কানাডা ডে ফটো কন্টেস্টের বিজয়ী, এবং ধন্যবাদ দুলাল ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ যারা দর্শকরা আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন, যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।